أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله আমি প্রথমে একটু কথা বলে নেই, সেটা হলো ফার্স্ট অফ অল ভাই আমার ব্যাপারে অনেক কিছু বলছেন যেটা যোগ্য আসলে আমি না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার ব্যাপারে এমন কিছু বলা হয়েছে যেটা আসলে আমি এটার জন্য যোগ্য না। এটা হলো ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো আমি আগেই আপনার কাছে এবং যারা শুনতেছেন তাদের কাছে অ্যাপোলোজাইজ করি। সেটা হলো আমি পাবলিক স্পিকিং এ একেবারেই অভ্যস্ত না। আমি গুছায় তেমন কথা বলতে পারি না। আমার জন্য লেখাটা মোটামুটি সোজা। সো আমার কথা হয়তোবা এলোমেলো হবে বা আপনার অডিয়েন্স সাধারণত যেই লেভেলের কথা মানে যত গুছিয়ে কথা শুনতে অভ্যস্ত সেটা হয়তোবা আমি মিট করতে পারবো না। এটা আরেকটা বিষয়। মানে শুদ্ধ ভাষায় কথা বলতে আমার আসলে ঝামেলা। বেশ আড়ষ্ট আরকি এভাবে কথা বলতে। তো এই দুটা ডিসক্লেইমার আমি আগে দিয়ে নিচ্ছি যে আপনারা মেহেরবানি করে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এই বিষয়গুলো। আচ্ছা, এবার আমরা হ্যাঁ, র্যান্ডের বিষয়ে আমি ফার্স্টে র্যান্ডের বিষয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেই যে র্যান্ড কর্পোরেশন আসলে কি। বিকজ এই ব্যাকগ্রাউন্ডটা দিলে ইনশাল্লাহ অনেক ডাউটস ছিল। আমি দেখছি যে অনেকে কোয়েশ্চেন করছেন যে র্যান্ড আসলে কি বা তাদেরকে এত সিরিয়াসলি নেওয়ার কি আছে বা এটা আদৌ গোনায় ধরার মতো কিছু না, এরকম আর কি। তো জি। আশা করি এই ব্যাকগ্রাউন্ডটা শুনলে এবং কেউ যদি ইনশাল্লাহ যাচাই করে দেখেন তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে কেন মানে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে র্যান্ডের কথা আসলে সিরিয়াসলি নেওয়ার মতো কিনা। তো জি। র্যান্ড কর্পোরেশন স্ট্যান্ডস ফর র্যান্ড হলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, RAND র্যান্ড। এটা একটা গ্লোবাল পলিসি থিঙ্ক ট্যাঙ্ক যেটা শুরু 1946 সালে। গ্লোবাল পলিসি থিঙ্ক ট্যাঙ্ক মানে কি আমরা বলতেছি। সো বেসিক্যালি 1946 সালে আমেরিকান এয়ারফোর্স, আমেরিকার বিমান বাহিনী র্যান্ড কর্পোরেশন শুরু করে। এটা কোনো এনজিও না, এটা কিছু নির্দিষ্ট সমাজসেবী লোকজন বা এরকম কেউ একসাথে হয়ে এটা তৈরি করে নাই। ইট ওয়াজ সেট আপ বাই দ্য ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স। কেন কেন ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করলো? এর কারণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউনাইটেড স্টেটস এর পলিসি মেকার্স, স্ট্র্যাটেজিস্ট এবং মিলিটারির মতে তাদের জন্য আরেকটা বড় যুদ্ধ অপেক্ষা করতেছিল, যেটা কিছু কিছু দিক দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও আরো বেশি জটিল। এবং এই যুদ্ধটা আমরা সবাই কোল্ড ওয়ার নামে চিনি, স্নায়ুযুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার যে ঠান্ডা লড়াই আর কি বেসিক্যালি। সো এই লড়াইয়ে আমেরিকার এয়ারফোর্সের এবং বা বলা যায় যে মিলিটারির একটা পজিশন ছিল এরকম যে আমাদের সোভিয়েত ইউনিয়নের সাথে যে লড়াইটা, এই লড়াইটা কিভাবে জেতা যায় সেটার জন্য আমাদের একটা বডি দরকার যারা এটা নিয়ে গবেষণা করবে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের পলিসি সাজেশন দিবে। সো র্যান্ডের সেট আপটাই হয়েছে এই জন্য যে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার যে লড়াই, সেই লড়াইয়ের সময় আমেরিকাকে যুদ্ধ জয়ে হেল্প করা, সেটা ইদার পলিসি সাজেশন দিয়ে অথবা বিভিন্ন ইনভেনশনের মাধ্যমে, বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে। সো নট নেসেসারি শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নের সাথে, এটা হলো ইন জেনারেল আমেরিকান মিলিটারিকে যুদ্ধে জেতার জন্য হেল্প করার জন্য। সো এটা হয়তোবা একটু আমাদের কাছে এই লাগতে পারে যে আমেরিকান মিলিটারি এত বড় একটা ইনস্টিটিউশন, কেন তারা আলাদা একটা কর্পোরেশন তৈরি করবে এইভাবে। সো এটার উত্তরটা হলো, বা এটার উত্তরটা দেখার জন্য আমাদের আরেকটু পেছনে যেতে হবে 1939 এর দিকে। তখন আমেরিকান মিলিটারি একটা প্রজেক্ট শুরু করে যেটার নাম হলো ম্যানহাটন প্রজেক্ট। এটা হয়তোবা আপনারা অনেকেই নাম শুনছেন। ম্যানহাটন প্রজেক্ট হলো ওই প্রজেক্ট যেটার মাধ্যমে আমেরিকা নিউক্লিয়ার বম তৈরি করছিল, আণবিক বোমা, যেগুলো হিরোশিমাতে এবং নাগাসাকিতে ফেলা হয়েছিল। এবং ম্যানহাটন প্রজেক্ট একটা স্পেশালিটি ছিল যে এটা কোনো মিলিটারি প্রজেক্ট ছিল না, এটা ছিল একটা মিক্সড প্রজেক্ট। এটা ফান্ডিং দিছে ইউএস মিলিটারি বা ইউএস গভর্নমেন্ট, এবং এটা লজিস্টিক সাপোর্ট দিছে ইউএস মিলিটারি। কিন্তু এখানে তারা বিভিন্ন বেসামরিক সায়েন্টিস্টকে নিয়ে আসছে, বিভিন্ন বেসামরিক বিশেষজ্ঞকে নিয়ে আসছে তাদের বিশেষায়িত জ্ঞান এখানে কাজে লাগানোর জন্য। কারণ তারা দেখলো যে আমাদের যুদ্ধে জেতার জন্য বা তাদের ধারণা ছিল এটা, ফর হোয়াট এভার রিজন আমাদের এটা তাড়াতাড়ি ডেভেলপ করা দরকার নিউক্লিয়ার উইপেন, এবং এটা আমরা নিজেরা আর্মি দিয়ে করাচ্ছে, আমরা যদি এভাবে বেসামরিক স্পেশালিস্টদের নিয়ে আসি তাহলে এটা বেশি ইউজফুল হবে।
এবং অ্যাকচুয়ালি এটা ইউজফুল ছিল। তারা বেশ তাড়াতাড়ি ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল, এবং যেটা অবভিয়াসলি একটা সুপার পাওয়ার হিসেবে আমেরিকাকে প্রতিষ্ঠিত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তো র্যান্ডের মডেলটা বেসিক্যালি এই মডেলটা, মিনিং আমেরিকান মিলিটারি টাকা দিবে, লজিস্টিক সাপোর্ট দিবে, কিন্তু তারা কিছু বেসামরিক স্পেশালিস্টকে দিয়ে কিছু কাজ করাবে। আচ্ছা। সো এবং অনেকে হয়তো বিভিন্ন মুভিতে এই মডেলটা পরে দেখছেন, যে অনেক মুভিতে এরকম দেখা যায় যে পৃথিবীতে কোনো বড় একটা বিপদ হয়েছে, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে বা এরকম কিছু, তো এই সময় মিলিটারি কিছু সায়েন্টিস্টকে ডেকে নিয়ে আসে, তারপর এসে বলে যে আমরা তো অনেক বিপদে পড়ছি, এই এই সমস্যা, তুমি আমাদেরকে হেল্প করো। এটা অনেক মুভিতেই এরকম দেখায়। সো এটা বেসিক্যালি এই ম্যানহাটন প্রজেক্টের আইডিয়াটা, মিলিটারি গোজ টু সিভিলিয়ান স্পেশালিস্ট টু গেট সাম স্পেশাল সলিউশনস। সো ম্যানহাটন প্রজেক্টের আদলে র্যান্ড কর্পোরেশন তৈরি হয়। সো র্যান্ড কর্পোরেশনের আইডিয়াটা ফার্স্ট কার মাথা থেকে আসছে? র্যান্ড কর্পোরেশনের আইডিয়াটা প্রথম আসছিল আমেরিকান এয়ারফোর্সের তৎকালীন সর্বোচ্চ নেতা কমান্ডার জেনারেল হেনরি হ্যাপ আর্নল্ডের মাথা থেকে। এটা তার প্রজেক্ট ছিল। সে বলছে যে আমাদের কোল্ড ওয়ারের জন্য বা আমেরিকান এম্পায়ারের পরবর্তী স্টেজের জন্য আমাদের এরকম কিছু একটা দরকার, এবং এইটা পরে অ্যাপ্রুভ করা হয়। তখন এয়ারফোর্সের সিদ্ধান্তে র্যান্ড কর্পোরেশন তৈরি করা হয়, এবং সেটা তৈরি করা হয় আরেকটা কোম্পানির মাধ্যমে, যেটার নাম হলো ডগলাস এয়ারক্রাফট। ডগলাস এয়ারক্রাফট এদের কথা, এরাও বেশ মানে বিখ্যাত কোম্পানি, কারণ 1920-এর দশক থেকে তারা আমেরিকান এয়ারফোর্সের জন্য উইপেন্স এবং প্লেনস সাপ্লাই করতেছে, বিমান এবং মিসাইল তারা ইউএস এয়ারফোর্সের জন্য তৈরি করে। এরা ইউএস এয়ারফোর্সের অস্ত্র সাপ্লায়ার, অনেক বড় একটা কোম্পানি, যেটা এখন বোয়িং এর সাথে মার্জ করছে। আমরা যে প্লেনে যাই না বোয়িং, সেই বোয়িং এর সাথে মার্জ করছে। সো ইট ওয়াজ সেট আপ র্যান্ড, তারপরে একটা কর্পোরেশন হিসেবে সেট আপ করা হয়, যেটা মিলিটারির অংশ হিসেবে থাকবে না কাগজে কলমে, এটা কাগজে কলমে একটা কর্পোরেশন থাকবে, বাট এটার ফান্ডিং আসবে মিলিটারি থেকে, এবং এটা মিলিটারি দেয়া কাজকর্মগুলো করবে। সো র্যান্ড ওয়াজ সেট আপ বাই দ্য এয়ারফোর্স, আমেরিকান এয়ারফোর্সের ডিফেন্স কন্ট্রাক্টরের মাধ্যমে, এবং এটার উদ্দেশ্য ছিল টু হেল্প আমেরিকা উইন ওয়ার্স, এবং স্পেসিফিক্যালি আমেরিকাকে যুদ্ধে জিততে হেল্প করা এবং উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন তৈরি করা। এটা আরেকটা উদ্দেশ্য ছিল যে আমাদের আরো নতুন কাটিং এজ উইপেন দরকার, আমাদের আরো ইফেক্টিভ মারণাস্ত্র দরকার। সো এই কাজে আমাদেরকে র্যান্ডের মতো প্রতিষ্ঠান হেল্প করবে। সো ফ্রম দ্য গেট গো র্যান্ড ছিল আমেরিকার ডিফেন্স এস্টাবলিশমেন্টের পার্ট। একদম শুরু থেকে র্যান্ড ছিল আমেরিকার সামরিক বাহিনী বা প্রতিরক্ষা যে খাত, সেটার অংশ। সো অবভিয়াসলি এটা কোনো একটা সিম্পল এনজিও না, বা এটা কোনো একটা সিম্পল রিসার্চ বডি না, যেখানে মনে করেন ইউনিভার্সিটি স্টুডেন্টরা রিসার্চ করে বা এরকম কিছু একটা। আশা করি এতটুকুর মধ্যে সবাই বুঝবেন যে র্যান্ড কতটুক মানে তাদের স্ট্যাচারটা, বাট স্টিল আমি তাদের আরো কিছু বিষয় বলতেছি। র্যান্ডের ফার্স্ট যে প্রজেক্ট ছিল, মানে তাদের আরো কিছু প্রজেক্টের কথা বলি, তো আপনারা বুঝবেন যে তারা আসলে কোন লেভেলে কাজ করে। র্যান্ডের ফার্স্ট প্রজেক্ট বা ওয়ান অফ দ্য ফার্স্ট প্রজেক্ট ছিল ইউএস আর্মি চিন্তা করতেছিল যে কিভাবে আমি অনেক দূরের একটা জায়গায় বোমা হামলা করতে পারবো। ধরেন আমি আমেরিকাতে আছি, আমি ইরানে বোমা হামলা করতে চাই, সরি, এটা আমি কিভাবে করব? তো এর আগ পর্যন্ত এটার মেথড ছিল বিমান। আপনি বিমানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় বোমা নিয়ে যাবেন, তারপর বোমাটা ফেলবেন। এভাবেই হিরোশিমা এবং নাগাসাকিতে নিউক্লিয়ার বম ফেলা হয়েছে, বাট এটা খুব একটা এফিশিয়েন্ট একটা ওয়ে না, বিমান লাগে, খরচ, অনেক ঝামেলা। তো তাদের চিন্তা ছিল যে কিভাবে এটার একটা সিম্পল একটা ওয়ে বের করা যায়। সো এইটার জন্য র্যান্ড যে সলিউশন বের করে, সেটাকে এখন আমরা আইসিবিএম নামে চিনি। আইসিবিএম মানে হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস। বেসিক্যালি এটা হলো এমন মিসাইল যেটার সবচেয়ে লোয়েস্ট রেঞ্জ হলো 5,500 কিলোমিটার, মিনিং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলস কমপক্ষে 5,500 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। এবং এখন আমেরিকা যেটা করে, বা অন্যান্য বড় কান্ট্রি গুলো যেটা করে, যে তাদের অনেকগুলো বড় বড় শিপ থাকে, ডেস্ট্রয়ার শিপ বলে বা অন্যান্য কিছু বলে, সেইখানে তাদের মিসাইল গুলো থাকে, এবং তারা সমুদ্র থেকে মিসাইল ছুটতে পারে, বা ইভেন তারা অন্য আরেক জায়গা থেকে মিসাইল ছুটতে পারে। তাদের এখন আর প্লেন নিয়ে অনেক দূরে গিয়ে সেখানে বোমা ফেলতে হবে, এছাড়া দরকার হয় না।
সো এই টেকনোলজিটা, যেটার নাম হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এই টেকনোলজিটার ডেভেলপমেন্টে ফান্ডামেন্টাল একটা ভূমিকা ছিল র্যান্ডের গবেষণার। এটা একটা এক্সাম্পল। এইটা নিয়ে যখন তারা রিসার্চ করতেছিল তখন তারা আরেকটা জিনিস আবিষ্কার করে, সেটা হলো আরেকটা জিনিসের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আবিষ্কার করে অ্যাকচুয়ালি, সেটা হলো স্পেস স্টেশন। নিশ্চয়ই বাংলাদেশের সবাই এখন স্পেস স্টেশন চেনেন, যেহেতু আমাদেরও একটা স্পেস স্টেশন এখন একটা আছে আমি যতদূর জানি। তো র্যান্ড আজকে থেকে প্রায় 70 বছর আগে তারা প্রথম স্পেস স্টেশনের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা দেয়, তখন এটা ছিল না। তাদের থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের উপর বেস করে পরবর্তীতে ইউএস মিলিটারি এটা তৈরি করে। সিমিলারলি এরকম আরো বিভিন্ন জিনিস তারা তৈরি করছে, ফর এক্সাম্পল যেটাকে থার্মোনিউক্লিয়ার বম বলে বা হাইড্রোজেন বম বলে, আচ্ছা, এটা তাদের তৈরি ছিল। তাদের খুব ইন্টারেস্টিং একটা কাজ ছিল, যেটা স্পেসিফিক্যালি যারা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্য খুব ইন্টারেস্টিং। সেটা হলো স্নায়ুযুদ্ধের সময় নিউক্লিয়ার ওয়েপন্স মানে আণবিক বোমা কিভাবে ইউজ হবে এটার স্ট্র্যাটেজিটা র্যান্ড তৈরি করছিল, এবং তাদের স্ট্র্যাটেজিটা পরবর্তীতে আমেরিকা অলমোস্ট হুবহু গ্রহণ করে নিয়েছিল। এবং তারা যেটা করছিল সেটা হলো ইকোনমিক্স এর একটা জিনিস আছে গেম থিওরি অ্যানালিসিস, যেটা যাই হোক ওটা নিয়ে বিস্তারিত বলার সুযোগ নাই। তারা এই গেম থিওরি অ্যানালিসিসকে মিলিটারি স্ট্র্যাটেজির ক্ষেত্রে ইউজ করছিল, এবং এই সময় তারা বেশ কিছু জিনিস স্ট্র্যাটেজি ডক্ট্রিন তৈরি করছিল, যেমন সেকেন্ড স্ট্রাইক ক্যাপাসিটি, নিউক্লিয়ার ডিটারেন্স, এরকম। সো এই কথাগুলো একটু শুনতে কঠিন, মানে এটা সিম্পল ভাবে বললে যে নিউক্লিয়ার কোল্ড ওয়ারের সময় পারমাণবিক যুদ্ধের জন্য আমেরিকার যে স্ট্র্যাটেজি ছিল বা কৌশল ছিল সেটা কাঠামোটা র্যান্ডের রিসার্চের উপর বেস ছিল। সো এটা হলো তাদের আরেকটা বেশ বড় কাজ। ভিয়েতনাম ওয়ারের সময়, ভিয়েতনাম ওয়ার আমেরিকাতে কাগজে কলমে প্রায় ভুলে গেছি এখন, বেশ লম্বা সময় চলছে, 10 বছরের বেশি মনে হয়। যাই হোক, ভিয়েতনাম ওয়ারের সময় আমেরিকার যে পলিসি ছিল সেটার পেছনে র্যান্ডের দুটা রিসার্চ পেপারের খুব বড় ভূমিকা ছিল, এবং এটা এই ব্যাপারে যারা বিস্তারিত জানতে চান তারা ড্যানিয়েল এলসবার্গ এর বইগুলো দেখতে পারেন। ড্যানিয়েল এলসবার্গ হলো আমেরিকার ডিফেন্সে কাজ করত, সে মানে প্রথম হুইসেল ব্লোয়ার বলা যায়। আমরা এখন এই যে উইকিলিক্স এর কথা শুনি, এডওয়ার্ড স্নোডেনের কথা শুনি, সে হলো প্রথমবারের মতো এই কাজটা করছিল। সে আমেরিকার ডিফেন্সের বিভিন্ন ডকুমেন্ট লিক করছিল। তো তার বইয়ে সেটা নিয়ে আলোচনা করছে যে কিভাবে ভিয়েতনাম ওয়ারের ডক্ট্রিনটা কিভাবে তৈরি হয়েছিল, এবং এটার পেছনে র্যান্ডের একটা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা ছিল। সো আপ আনটিল 1980s র্যান্ড স্পেসিফিক্যালি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করতো। ন্যাশনাল সিকিউরিটি অর্থ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যু নিয়ে কাজ করতো, এবং বেশিরভাগ ছিল ক্লাসিফাইড, মিনিং তাদের এই বেশিরভাগ কাজই গোপন, এগুলা পাবলিকলি প্রকাশ করতো না। আচ্ছা, হ্যাঁ, এবং র্যান্ড বেশিরভাগ কাজই করতো পেন্টাগনের জন্য। সো আমরা যদি রিক্যাপ করি, অনেক ইনফরমেশন, আমি যদি একটু সিম্পল করে রিক্যাপ করি, সেটা হলো যে র্যান্ড কর্পোরেশন তৈরি করা হয়েছিল ইউএস এয়ারফোর্স এর মাধ্যমে। তারা দীর্ঘদিন এক্সক্লুসিভলি এয়ারফোর্স, পেন্টাগন, আর্মি তাদের জন্য কাজ করছে। র্যান্ডের লোকজন সরাসরি পেন্টাগনে কাজ করছে, স্পেশালি ভিয়েতনাম ওয়ারের সময়। ভিয়েতনাম ওয়ারের সময় পেন্টাগনে অনেক পজিশনে র্যান্ডের লোকজন ছিল। 70-এর দশক পর্যন্ত তাদের বেশিরভাগ কাজ ছিল 70 এবং 80-এর দশক পর্যন্ত, যেটা বললাম যে ন্যাশনাল সিকিউরিটির জন্য। এন্ড ইভেন এখনো আপনারা যদি র্যান্ডের ওয়েবসাইটে যান, আপনারা যদি একটু খোঁজাখুঁজি করেন, আপনারা দেখবেন যে এখনো তাদের ওয়েবসাইটে বলা আছে যে র্যান্ডের অর্ধেকের কাছাকাছি কাজ হলো ন্যাশনাল সিকিউরিটি ইস্যুস নিয়ে, মানে আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়। এবং র্যান্ড দের ফান্ডিং এর বেশিরভাগ, মানে অর্ধেকের মতো আসে আমেরিকান গভর্নমেন্টের কাছ থেকে, বাকি আসে ফোর্ড ফাউন্ডেশন এবং এরকম বিভিন্ন ফাউন্ডেশন থেকে। তারা তাদের ওয়েবসাইটে তারা বলছে যে তারা আমেরিকার মিলিটারির জন্য কাজ করে এবং আমেরিকার ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কাজ করে। ইন্টেলিজেন্স এজেন্সিজ মিনিং গোয়েন্দা, সিআইএ, এনএসএ এটসেট্রা। এবং তারা আরো বলছে তারা কার জন্য কাজ করে। তারা বলছে আমরা অফিস অফ সেক্রেটারি অফ ডিফেন্স, মিনিং আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য কাজ করি, জয়েন্ট স্টাফের জন্য কাজ করে, মিলিটারি জয়েন্ট স্টাফ, ইউনিফাইড কমান্ড, আবারও মিলিটারি, নেভি, এবং অলসো ফরেন গভর্নমেন্টস। সো তারা ফরেন গভর্নমেন্টস এর জন্য কাজ করে। সো
অবভিয়াসলি আশা করতেছি আমি যে র্যান্ড কর্পোরেশনের স্ট্যাচারটা কি, তারা কি একটা বেসিক Right. নর্মাল এনজিও বা রিসার্চ বডি কিনা, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। সো ফাইনালি আমি Right. তাদের ব্যাপারে আর একটা জি ইনফরমেশন দিই, সেটা হলো যে তাদের জি এখানে কাজ করছে এমন কিছু মানুষের নাম বলি, তাহলে আপনারা আরেকটু ইজিলি ব্যাপারটা বুঝবেন। তো ওকে বিভিন্ন সময় র্যান্ডে কাজ করছে এরকম লোকের মধ্যে আছে হেনরি কিসিঞ্জার, বিখ্যাত হেনরি আচ্ছা কিসিঞ্জার, বাংলাদেশকে যে তলাবিহীন আচ্ছা ছবি বলছিল, হ্যাঁ সেক্রেটারি অফ স্টেট ছিল, ন্যাশনাল রাইট সিকিউরিটি অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট ছিল। তারপর হুম পল উলফোভিটস, যে আমেরিকার একজন ডিপ্লোম্যাট এবং অনেক বড় বড় পজিশন ছিল, নিওকন। কন্ডোলিজা রাইট রাইস, বুশের সময়ে যে সেক্রেটারি অফ স্টেট ছিল, অর্থাৎ বাহ সেক্রেটারি আচ্ছা অফ আচ্ছা স্টেট মানে হলো আম, কি স্বরাষ্ট্রমন্ত্রী, right? পররাষ্ট্রমন্ত্রী, সরি, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী হুম ডোনাল্ড হুম রামসফেল্ড। ডোনাল্ড রামসফেল্ড যে ছিল সেক্রেটারি অফ ডিফেন্স। অর্থাৎ ইয়েস হুম বুশের যে ওয়ার ক্যাবিনেট ছিল তার ম্যাক্সিমাম লোকজন র্যান্ড থেকে আসা। এবং ওকে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি দেখবেন যে র্যান্ডের অনেক লোক জি র্যান্ডে কাজ করছে, তারপর গিয়ে গভর্নমেন্টে ঢুকছে, আবার র্যান্ডে আসছে তারপরে। অর্থাৎ মানে কন্টিনিউসলি র্যান্ড থেকে ইউএস গভর্নমেন্টের ভেতরে যাওয়া এবং আবার আসা যাওয়া, এটা একটা এস্টাবলিশড প্যাটার্ন। সো অবভিয়াসলি ওকে র্যান্ডের চিন্তা কিভাবে ইউএস গভর্নমেন্টকে প্রভাবিত করে এটার একটা এক্সাম্পল আপনারা পাবেন। এর বাইরে এখানে কাজ করছে 29 জনের মতো নোবেল বিজয়ী। এর মধ্যে কিছু বাহ বিখ্যাত মানুষ আচ্ছা আছে, আপনারা নাম চেনার কথা হয়তো বা জন ন্যাশ, নোবেল প্রাইজ পাইছেন ইকোনমিক্সে, গেম থিওরির উপর অনেক হুম কাজ করছেন, তাকে নিয়ে বিখ্যাত অনেক মুভি আছে, বিউটিফুল মাইন্ড মুভিটা তাকে নিয়ে। জন ভন ওকে নিউম্যান, জন ভন নিউম্যান ওয়াজ এ পলিম্যাথ, অনেক বিষয়ে ওস্তাদ লোক। আমেরিকার স্পেস টেকনোলজির পিছনে তার অনেক বড় ভূমিকা ছিল, এআই এর পিছনে ছিল, কম্পিউটার টেকনোলজির পেছনে। পল স্যামুয়েলসন, কেনেথ অ্যারো, বড় বড় ইকোনমিস্ট। এবং ইভেন আমরা যে রিপোর্টগুলো নিয়ে কথা বলবো, র্যান্ডের যে রিপোর্টগুলো নিয়ে কথা হয়, সেই রিপোর্টের যে দুজন রাইটার, তাদেরও ভালো জি পরিচয় আছে। এদের একজন ওকে রাইটার র্যান্ডে আসার আগে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে কাজ করছে, এঞ্জেল রাবাসা। আর আচ্ছা অন্যজন রাইটার, তার নাম হলো শেরিল বার্নার্ড। সেও আম, এরকম ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের হয়ে কাজ করছে, এবং তার আরেকটা পরিচয় আছে, সেটা হলো সে জালমাই হুম খালিল জাদের ওয়াইফ। ওকে আর জালমাই খালিল জাদ খুব ইন্টারেস্টিং একটা লোক। সে হলো একজন আফগান বংশোদ্ভূত আমেরিকান, যে এক সময় জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত ছিল, মানে অ্যাম্বাসেডর টু ইউনাইটেড হুম নেশনস ছিল। আফগানিস্তানে রাইট আমেরিকার রাষ্ট্রদূত ছিল, ইরাকে আমেরিকার রাষ্ট্রদূত ছিল। সে হুম 1980 সালে আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে ছিল, স্টেট ডিপার্টমেন্টে ছিল, সরি। সে বুশের বাবা, যে মানে বড় বুশ, তার আন্ডারে রাইট কাজ করছে ডিফেন্সে, আচ্ছা বুশের আন্ডারে কাজ করছে। এবং হুম বর্তমানে সে হলো আফগানিস্তানে আমেরিকার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ। সো আফগানিস্তানে এখন যে আচ্ছা চুক্তি হচ্ছে তালিবানের সাথে বা যাই কিছু হচ্ছে, আমেরিকার সবকিছুর প্রতিনিধিত্ব করতেছে জালমাই সে খালিলজাদ। সো ওকে জালমাই খালিলজাদ ওয়াইফ হলো মডারেট ইসলাম কি, সেটা নিয়ে রিপোর্ট লেখা মহিলা। এবং আরো ইন্টারেস্টিং আচ্ছা বিষয় হলো জালমাই খালিলজাদ নিজে একসময় র্যান্ডে কাজ করছে। সো ওকে ওকে হুম র্যান্ড বেসিক্যালি এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা গত 7 দশক ধরে হুম বারবার আমেরিকার মিলিটারি এবং সিভিল গভর্নমেন্টের পলিসিকে প্রভাবিত করছে। এবং এটাকে আসলে এনজিও বা এরকম কোনো কিছু না ধরে সিভিল পলিসি অ্যাডভাইজার মনে করাটা ভুল হবে না।